নমস্কার দর্শক বন্ধু, আজ আমি আপনাদের সঙ্গে কার ট্রেড টেকনোলজির রেজাল্ট নিয়ে আলোচনা করব এবং তার সঙ্গে সঙ্গে এই কোম্পানির ওভারঅল কি অপরচুনিটি আছে সেটা আপনাদের সামনে তুলে ধরবো। তো ভিডিওটা না কেটে সম্পূর্ণভাবে দেখুন। তো এই ভিডিওর কিন্তু মানে আমি বলতে চাইছি একটু লেন্দি হতে চলেছে, কারণ আমরা এখানে অনেকগুলো ইনসাইট এখানে শেয়ার করবো। বিজনেসটা আপনার বোঝার ব্যাপার আছে, তো সম্পূর্ণভাবে ভিডিওটা দেখুন। তো প্রথমেই চলে আসি যে কার ট্রেডের বিজনেস মডেল সম্পর্কে। তো খুব সহজ ভাষায় আমি ব্যাখ্যা করছি। ধরুন মারুতি সুজুকি বা যে কোনো গাড়ির কোম্পানি একটা নতুন গাড়ির মডেল মার্কেটে আনতে চাইছে, বা নতুন গাড়ির মডেল যখন সে মার্কেটে আনছে, বা ধরুন কোনো বাইক কোম্পানি যখন নতুন বাইক মডেল মার্কেটে আনছে, তখন সে ধরুন সেই মডেলটাকে ডিজিটালি অ্যাডভার্টাইজ করতে চাইছে। কি করতে চাইছে? ডিজিটালি অ্যাডভার্টাইজ। তো এই ডিজিটালি অ্যাডভার্টাইজ করবার জন্য কিন্তু বেশ কিছু প্ল্যাটফর্ম রয়েছে যেখানে গিয়ে তারা এই ডিজিটাল অ্যাডভার্টাইজমেন্ট করতে পারে। তো এই ধরনেরই একটা প্ল্যাটফর্ম হচ্ছে আপনার কার বলে, যেখানে আপনি মানে যে যে সমস্ত কোম্পানি নতুন মডেলের কার আনে যারা, তারা এখানে এসে তাদের কারের অ্যাডভার্টাইজমেন্ট দিতে পারে। ঠিক একইভাবে ধরুন কেউ নতুন মডেলের বাইক আনছে, সে নতুন মডেলের বাইক এনে কিন্তু এই প্ল্যাটফর্মে বাইকের অ্যাড দিতে পারে। তো এই যদি তাকে মানে তাকে যদি বাইকের বা গাড়ির যদি অ্যাড দিতে হয়, তাহলে কিন্তু তাকে প্রথমে কিন্তু এই প্ল্যাটফর্মে কিন্তু রেজিস্ট্রেশন করাতে হবে, অর্থাৎ লিস্টিং করাতে হবে। তো যখনই এই ধরনের প্ল্যাটফর্মে এই সমস্ত কোম্পানি এসে মানে গাড়ি যারা বানাচ্ছে তারা এসে লিস্টিং করাবে, সেখান থেকে হচ্ছে এই কার ট্রেডের মতো কোম্পানি কিন্তু রেভিনিউ জেনারেশন করবে। তাহলে এটা হলো তাদের আয়ের একটা উৎস, মানে হচ্ছে লিস্টিং ফিস। এ তো গেল একটা হয়ে গেল। দ্বিতীয় হচ্ছে ধরুন আমার আপনার মতন যাদের কাছে ধরুন একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি আছে আপনার কাছে, বা সেকেন্ড হ্যান্ড বাইক আছে। তো আপনি সেই গাড়ি বা বাইকটাকে বিক্রি করতে চান। তো আপনি এসে মানে অবভিয়াসলি আপনাকে সেই একইভাবে এই প্ল্যাটফর্মে এসে নিজেকে লিস্ট করতে হবে। আপনার গাড়ি বা বাইক সেটাকে আপনাকে লিস্ট করতে হবে। তো তার জন্য আপনাকে লিস্টিং ফিস দিতে হবে। তো সেটা মানে সেখান থেকেও তাদের একটা রেভিনিউ আসে। মানে লিস্টিং ফিস হচ্ছে তাদের একটা রেভিনিউ। দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে আমরা দেখেছি মানে মানুষ আগে কি করতো? ধরুন কোন গাড়ি বা বাইক কেনার হলে আগে ডিলারের কাছে মানে লোকাল ধরুন যে ডিলার আছে বা দোকান আছে, সেখানে গিয়ে বিভিন্ন গাড়ির মডেল সেগুলোকে ভেরিফাই করতো। সেগুলোকে নিয়ে আ মানে তারা মানে দেখতো যে কোন মডেলটা সে নেবে না নেবে। এই সমস্ত কিন্তু তারা দোকানে গিয়ে ডিসিশন নিত। এখন কি হয়েছে? কেউ আর এই দোকানে গিয়ে ডিসিশনটা নেয় না। দোকান থেকে অনেকেই আছে কেনে, কিন্তু যেটা করে তারা কিন্তু যখনই কোন মডেল বা কোনো গাড়ি ধরুন বা বাইক কিনতে চাইছে, ১ম এই কিন্তু অনলাইনে এই যে কার ট্রেড এর মতো প্ল্যাটফর্ম যেগুলো রয়েছে কার হলে, বাইক হলে। তো সুতরাং নতুন গাড়ি কেনার আগে এই সমস্ত প্ল্যাটফর্মে কিন্তু যায়। তো আপনি যদি দেখেন এই কার ট্রেড এর প্ল্যাটফর্মেই প্রতিদিন মানে লাখ, লাখ মানুষ আসে এই সমস্ত নতুন যে গাড়ি আসছে, বিভিন্ন মডেলের গাড়ি সেগুলোকে কিন্তু রিসার্চ করতে, ভেরিফাই করতে। এবার ধরুন রিসার্চ করা মানে কি? ধরুন আপনি গাড়ি কিনতে চাইছেন। তো বিভিন্ন মডেলের গাড়ি আছে। তো আপনি কার ট্রেড এর প্ল্যাটফর্ম এ গেলেন। গিয়ে সেখানে আপনি বিভিন্ন মডেলের গাড়ির যে ফিচারস আছে, মানে প্রত্যেক গাড়ি কি, কি ফিচারস দিচ্ছে সেগুলোকে নিজের মানে তুলনা করলেন। গাড়ির বিভিন্ন যে প্রাইস সেটা তুলনা করলেন এবং আপনার বাজেটের মধ্যে কোন গাড়িটা সবথেকে ভালো ফিচার দিচ্ছে সেগুলো নিয়ে পুরোপুরি রিসার্চ করলেন। করে আপনার মনে হলো যে আপনি এই প্ল্যাটফর্ম থেকেই গাড়িটা বুক করে দেবেন। তো আপনি কার ট্রেড এর প্ল্যাটফর্ম থেকে মানে কার ওয়াল এর প্ল্যাটফর্ম থেকে বা বাইক ওয়াল এর প্ল্যাটফর্ম থেকে কিন্তু আপনি গাড়ি বুক করতে পারেন। তো যখনই আপনি গাড়িটা বুক করবেন, তো সেখান থেকে কিন্তু এই কোম্পানি কিন্তু একটা রেভিনিউ আর্ন করবে। তো কোম্পানি এটা হয়ে গেল সেকেন্ড রেভিনিউ। প্লাস ধরুন আপনি এই প্ল্যাটফর্ম এর মাধ্যমে যে গাড়ি কিনেছেন, তো আল্টিমেটলি ধরুন গাড়ি যদি কোন কারণে খারাপ হয়ে যায় বা কোন রকম রিপেয়ার এবং মেইনটেন্যান্স এর দরকার হয়, তো আপনি জেনারেলি এই প্ল্যাটফর্ম এই আসবেন। তো বেসিক্যালি এই সমস্ত সোর্স থেকে হচ্ছে তারা আর্ন করে। এবার এর এতদিন পর্যন্ত শুধুমাত্র তো তারা এই যে বিভিন্ন গাড়ি, বেসিক্যালি গাড়ি তাদের মেইন মানে গাড়ির যে বিজনেস ছিল, মানে বিভিন্ন কোম্পানি এসে এখানে গাড়ি রাট দিত এবং সেখান থেকেই তারা কামাতো। এবার যদি আপনি দেখেন, তারা কিন্তু গত ৩ বছর আগে মানে OLX কে অ্যাকুইজিশন করেছে এবং এটা কিন্তু কোম্পানির জন্য একটা গেম চেঞ্জার। তার কারণ হচ্ছে এতদিন পর্যন্ত শুধুমাত্র গাড়ির অ্যাডই এখানে তাদের প্ল্যাটফর্মে দেওয়া যেত। এখন কিন্তু OLX আসার পর OLX এ আমরা জানি যে বিভিন্ন জিনিসের অ্যাড দেওয়া যায়। মানে আপনার কাছে যেকোনো পুরনো জিনিস আছে, আপনি পুরনো জিনিসের অ্যাড ইজিলি দিতে পারেন। আপনার পুরনো ফোন থেকে শুরু করে পুরনো টিভি থেকে শুরু করে আপনি অ্যাড দিতে পারেন। আ মানে ধরুন ফ্ল্যাট বাড়ি, পুরনো ফ্ল্যাট বাড়িও কিন্তু OLX এর প্ল্যাটফর্মে বেচাকেনা হয়। তো বেসিক্যালি এই OLX আসার পর কিন্তু তাদের কিন্তু প্রোডাক্ট পোর্টফোলিওটা বড় হয়ে গেছে। মানে আগে যেগুলো তারা বেচতো না সেগুলো কিন্তু এই প্ল্যাটফর্মে কিন্তু এখন মানে বেচাকেনা চলছে। তো এটা কিন্তু কোম্পানির জন্য একটা বড় ব্যাপার। এখন ব্যাপারটা হচ্ছে এই ধরনের যে প্ল্যাটফর্ম আছে, এই ধরনের প্ল্যাটফর্মে আজকের যুগে মানে ১ম কথা হচ্ছে মানুষ কেন এসে এড দেবে? মানে এই যে কোম্পানিগুলো, ধরুন আমি গাড়ির কোম্পানি, আমি কেন এসে কার ট্রেড বা কার ওয়ালের যে প্ল্যাটফর্ম আছে সেখানে আমি কেন এড দিতে যাবো? সেটা হচ্ছে সবথেকে বড় প্রশ্ন না? তো আমার কথা হচ্ছে যে আজকের যুগে দেখবেন পুরো দুনিয়াটা ডিজিটাল মিডিয়াতে শিফট করেছে। মানে আগের দিনের মতো এখন ব্যাপার নেই যে ফিজিক্যাল মিডিয়ার যুগে আমরা আছি। তো সবার হাতে একটা মোবাইল ফোন আছে। তো জেনারেলি কিন্তু মানুষ যে এই সমস্ত এড গুলো কিন্তু তাদের মোবাইলের মাধ্যমেই দেখে। আজকের যুগে পেপারে এড দিয়ে কিন্তু বিশাল একটা লাভ হয় না। আজকের যুগে কিন্তু মানে আপনার
টিভিতে অ্যাড দেওয়ার যুগ নয়। কারণ মানুষের হাতে এখন মোবাইল আছে, মানুষ কিন্তু মোবাইলের মধ্যেই থাকে। তো জেনারেলি এই ডিজিটাল অ্যাডভার্টাইজমেন্টের কিন্তু হিউজ ডিমান্ড বেড়েছে। তো এটা গেল এক, এই কারণেই কিন্তু তারা এই ধরনের প্ল্যাটফর্মে যায়। দ্বিতীয় আরেকটা কারণ হচ্ছে এই ধরনের প্ল্যাটফর্মে যদি তারা যায়, তাহলে তাদের ওভারঅল যে খরচ, মানে ওভারঅল খরচাটা কমে যায়। কিভাবে ধরুন, আজকে ধরুন আপনি মানে একটা কার ট্রেডের প্ল্যাটফর্মে মানে ভিজিট করলেন। তো কার ট্রেডের প্ল্যাটফর্ম থেকে ধরুন আপনার কোনো একটা গাড়ি পছন্দ হলো, আপনি গাড়িটা বুক করে নিলেন। তাহলে আল্টিমেটলি কোম্পানি যদি ধরুন তার নিজের শোরুম থেকে বা দোকান থেকে যদি আপনাকে গাড়ি বেচে, তার থেকে আপনার বেশি প্রফিট থাকবে যদি কিনা এই প্ল্যাটফর্মের মাধ্যমে কোম্পানি সেল হয়। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে একটা দোকান যদি চালাতে হয়, দোকান চালাতে গেলে কিন্তু অনেক রকমের কোম্পানির খরচা আছে। ধরুন তার এমপ্লয়ি যে মানে স্টাফ রয়েছে তাদের জন্য কোম্পানিকে খরচা করতে হয়। পুরো ফ্যান থেকে বলুন, লাইট থেকে শুরু করে বলুন, এসি থেকে শুরু করে বলুন, মানে পুরো মেইনটেন্যান্স এর খরচাটাই তো কোম্পানিকে দিতে হয়। তো আজকে যদি প্ল্যাটফর্মের মাধ্যমে বিক্রি হয় তাহলে কোম্পানি কিন্তু একটা কাস্টমার অ্যাকুইজিশন মানে একটা কাস্টমার কে মানে কি বলবো? কাস্টমার অ্যাকুইজিশন কস্টটা অনেক কমে যায়। মানে কাস্টমারকে অ্যাকোয়ার করার খরচাটা কিন্তু অনেকটা কমে যায়। তো এটা হচ্ছে দ্বিতীয় কারণ যার জন্য কিন্তু বিভিন্ন কোম্পানি এই প্ল্যাটফর্মে এসে অ্যাড দেয়। তৃতীয় কারণ যদি দেখেন আজকে যদি মানে তাদের যারা কম্পিটিটর আছে না? সব কম্পিটিটরই কিন্তু চাইছে যে আমি বেশি, বেশি করে যদি এইখানে অ্যাডভার্টাইজমেন্ট দিতে পারি তাহলে আমার সেল হবে। তো ডিজিটাল অ্যাডভার্টাইজমেন্ট না করতে পারলে সেল হবে না। সেইজন্য সমস্ত তাদের কম্পিটিটরও তো এই ধরনের প্ল্যাটফর্মে যাচ্ছে। তো কম্পিটিটররা যদি এই ধরনের প্ল্যাটফর্মে যায় তাহলে কোম্পানিও চাইবে সেই ধরনের প্ল্যাটফর্মে যেতে। তো এটা গেল হচ্ছে মানে এই যে বিজনেসটা ইভলভ করছে কেন? সেই জিনিসটার হচ্ছে মেইন রিজন কিন্তু হচ্ছে এইগুলো। এবার যদি আমরা আপনার মোটামুটি যদি আ দেখি সেটা হচ্ছে যে এই যে আ কোম্পানির যদি আমি এই মুহূর্তে যদি আমি দেখি যে আ পুরো বিজনেসে OLX এর কথা যেটা বলছিলাম, যেটা আমি বলতে চাইছিলাম সেটা হচ্ছে OLX এর বিজনেস কিন্তু টার্ন অরাউন্ড হয়েছে। ১ম এ কি ছিল? ১ম এ যেটা ছিল হচ্ছে ধরুন এই OLX এর প্ল্যাটফর্ম যেটা ছিল। OLX এর প্ল্যাটফর্মে যেটা শুধুমাত্র ধরুন ডিলার। আপনি ধরুন কোন একটা গাড়ির ডিলার। তা আপনি ধরুন গাড়ি আপনার মানে লিস্টিং করতে চাইছেন OLX এর প্ল্যাটফর্মে। তো জেনারেলি কোম্পানি এই ডিলারদের কাছ থেকে কিন্তু টাকা নিত। মানে ডিলারদের কাছ থেকে সাবস্ক্রিপশন ফিস নিত। তো এটা ছিল হচ্ছে OLX এর থেকে ইনকাম। কিন্তু কোম্পানি কিন্তু এটাকে চেঞ্জ করেছে। মানে ধরুন আগে যারা ইন্ডিভিজুয়াল মানে সেলার মানে ধরুন আমার আপনার মতো লোক যাদের একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি বা বাইক আছে বা সেকেন্ড হ্যান্ড কোনো জিনিস আছে যেটার জন্য আমি এখানে বেচতে চাইছি। তো তার জন্য কিন্তু আমাদেরকে কিন্তু কোনো টাকা পয়সা OLX এ দিতে হতো না। কিন্তু এখন কিন্তু OLX এটাকে মনিটাইজ করেছে। মানে ইন্ডিভিজুয়াল সেলারও যদি OLX এর প্ল্যাটফর্মে কিছু বেচতে চায়, তাহলে কিন্তু OLX কে টাকা দিতে হয়। এটা গেল একটা। তাহলে এখান থেকে কিন্তু OLX এর রেভিনিউ কিন্তু বেড়ে গেল। দ্বিতীয় বিষয় হচ্ছে কোম্পানি কিন্তু এখন বায়ারদেরকেও মনিটাইজ করছে। মানে যারা কিনতে চায় তাদের জন্য কিন্তু তাদেরকেও মনিটাইজ করছে। কিভাবে? মানে এমন নয় যে মনিটাইজেশনটা ম্যান্ডেটরি। মানে যেকোনো মানে আপনি যদি OLX এ গিয়ে কিনতে চান আপনাকে মানে টাকা দিতেই হবে প্ল্যাটফর্মে এমন নয়। কিন্তু এখানে কিন্তু কোম্পানি একটা এলিট বায়ার বলে প্রোগ্রাম চালু করেছে। এই প্রোগ্রামশিপের মানে এই প্রোগ্রামটা যে মানে এলিট বায়ার যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামটা চালু করার সুবিধাটা কি? ধরুন আপনি OLX থেকে একটা মোবাইল কিনতে চান। এবার ধরুন OLX এ হাজার, হাজার মোবাইল মানে মানুষ বেচার জন্য এড দিয়েছে। কিন্তু আপনার ধরুন এক পার্টিকুলার টাইপের একটা মোবাইল প্রয়োজন এবং আপনার একটা পার্টিকুলার বাজেট আছে। তো আপনার বাজেটের মধ্যে আপনি যে ধরনের মোবাইল চান, কোন ধরনের মোবাইল চান সেইটা মানে মানে আপনি যদি সেটাকে মেনশন করে দেন, তাহলে কিন্তু এই যে OLX আপনাকে হেল্প করবে যে আপনার ঠিক মানে যে ধরনের প্রোডাক্ট চাই, সেই ধরনের প্রোডাক্টই কিন্তু আপনাকে তারা কিন্তু শো করবে। এটা যদি না হতো তাহলে কি হতো? আপনাকে কিন্তু পুরো প্ল্যাটফর্ম জুড়ে কিন্তু মানে অনেক সার্চ করতে হতো। ফিচার থেকে শুরু করে আপনার প্রাইস পয়েন্ট এর সঙ্গে ম্যাচ করছে কি করছে না। ফলে আপনার কিন্তু অনেকটা সময় লেগে যেত। এখানে কি হচ্ছে আপনার যে ধরনের রিকোয়ারমেন্ট ঠিক সেই ধরনের প্রোডাক্ট কিন্তু আপনার সঙ্গে সামনে তারা হাজির করছে এবং তার জন্য আপনার কাছ থেকে কিন্তু একটা ফিস নিচ্ছে। তো এই যে এলিট বায়ার যে প্রোগ্রাম অর্থাৎ তারা কিন্তু এখন বায়ারদেরকেও মনিটাইজ করেছে। তো এটা কিন্তু হচ্ছে কোম্পানির জন্য একটা গেম চেঞ্জার এবং এর জন্য পুরো এআই কে কাজে লাগাচ্ছে। মানে এআই কিন্তু মানে বলে দিচ্ছে মানে ধরুন আপনি আপনার পার্টিকুলার নিড আপনার বাজেট হচ্ছে সামথিং সাপোজ একটা বাজেট আছে। আপনার এই ধরনের ফোন দরকার আছে ওই বাজেটের মধ্যে। তো মোটামুটি এআই ওই প্ল্যাটফর্মে যে এআই আছে না? এআই মানে যে এজেন্ট আছে, সে আপনাকে মানে খুঁজে দেবে যে আপনার মানে আপনার দরকার অনুযায়ী এই প্রোডাক্টটা হচ্ছে পারফেক্ট। তো এই পুরো ব্যাপারটা কিন্তু মানে এই এলিট বায়ার প্রোগ্রামের মধ্যে কোম্পানি কিন্তু দিচ্ছে। সেকেন্ড জিনিস হচ্ছে যেটা এই ভেরিফিকেশন মানে যে সমস্ত ভেরিফিকেশন প্রোগ্রামও কিন্তু চালু করেছে। মানে ভেরিফিকেশন প্রোগ্রামও কিন্তু এই এলিট বায়ার প্রোগ্রামের মধ্যেই রয়েছে। মানে ধরুন আপনি একটা গাড়ি কিনতে চাইছেন। এবার আপনি গাড়ি কেনার আগে গাড়িটা কি কন্ডিশন এ আছে? ধরুন আপনি একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনবেন। তো আপনি জানবেন না গাড়িটা আদৌ আপনি মানে চালাতে পারবেন কিনা? সেটা কি কন্ডিশন এ এই মুহূর্তে আছে? তো সেই গাড়িটাতে ধরুন কোন অংশ ভাঙা আছে কিনা?
কোনো গাড়িতে কোনো অংশ স্ক্র্যাচ আছে কিনা সেগুলো আপনি জানতে চান, গাড়ির ডকুমেন্ট ঠিকঠাক আছে কিনা, মানে যার থেকে আপনি গাড়িটা নেবেন সে তার ডকুমেন্টেশন ঠিক মতো মেনটেন করেছে কিনা, এ সম্পর্কে পুরো আপনি ইনফরমেশন চান। তো আপনার হয়ে কাজটা কি করে দেবে? কাজটা করে দেবে কিন্তু ওএলএক্স। তো ওএলএক্স যদি আপনাকে কাজটা করে দেয় তাহলে অবভিয়াসলি তার জন্যই তো আপনাকে তারা ফিস চার্জ করছে। এবং এই পুরো ব্যাপারটা কিন্তু এআই করে দিচ্ছে। মানে এআই কিন্তু পুরো গাড়ির কি কন্ডিশন আছে তার যাবতীয় ইনফরমেশন আপনার সামনে প্রেজেন্ট করে দিচ্ছে। তো এই পুরো ব্যাপারটাই কিন্তু তারা মনিটাইজ করতে পেরেছে এবং এইটাই হচ্ছে কোম্পানির জন্য গেম চেঞ্জার। তো সুতরাং আমরা বুঝতে পারলাম। তো ওএলএক্স হয়ে গেল। থার্ড তাদের একটা বিজনেস আছে যেটাকে আমরা বলি হচ্ছে, মানে একটা কোম্পানি আছে নাম হচ্ছে সিরাম অটোমল। এই সিরাম অটোমল যেটা আছে সেই সিরাম অটোমলে কিন্তু এই কোম্পানি 51% স্টেক আছে। এই সিরাম অটোমলে কি হয়? কোম্পানি কিন্তু এটা, মানে ধরুন এই যে গাড়ির বিভিন্ন অপশন হয়। গাড়ির অপশন মানে ধরুন আপনার কাছে গাড়ি আছে, আপনি আপনার গাড়িকে কিন্তু বেচতে চান। আবার ধরুন কেউ গাড়ি কিনতে চায়। তো এই যে সমস্ত অপশন গুলোকে অ্যারেঞ্জ করে, এই অপশন গুলোকে ফিজিক্যালিও তারা অ্যারেঞ্জ করে আবার ডিজিটালিও অ্যারেঞ্জ করে। ফিজিক্যালি মানে ধরুন কোনো একটা দিল্লিতে কোনো একটা জায়গায় তারা অপশন অ্যারেঞ্জ করলো। তো যেদিন অপশন হবে বায়ার এবং সেলার সেখানে এলো। যারা কিনতে চায় এবং বেচতে চায় তারা নিজেদের মধ্যে কি করলো? কেনাবেচা করলো। এবং এই কেনাবেচাটা হলো কিন্তু, মানে এই পুরো ব্যাপারটাকে অ্যারেঞ্জ করলো কে? পুরো ব্যাপারটাকে অ্যারেঞ্জ করলো হচ্ছে আপনার কার্ড ট্রেড। তো এর জন্য কিন্তু তারা সেখান থেকে কিন্তু একটা কমিশন আর্ন করে। আজকে এটা এটা তো তারা ফিজিক্যালি তো করেই, প্লাস ডিজিটালিও করে। মানে তাদের ওয়েবসাইটের মাধ্যমেও হয়। তো তাদের ওয়েবসাইটের মাধ্যমে কি করে তারা? বায়ার এবং সেলার, মানে যে বেচতে চায় এবং যে কিনতে চায় তারা এসে দর দেয়। মানে যে বায়ার সে বেচার জন্য দর দেয়। যে কিনতে চায় যে বায়ার মানে সে কেনার জন্য দর দেয়। আবার যে বেচতে চায় সেও দর দেয়। যদি দুটো মানে প্রাইস ম্যাচ করে যায়, তো পুরো প্রাইস ম্যাচ মেকিং থেকে A to Z এ তারা কিন্তু হেল্প করে। তো ম্যাচ যদি করে তো বায়ার সেলার কি করে? সেই জিনিসটা তাদের মধ্যে কেনা-বেচা হয়। তো কেনা-বেচা হলে কোম্পানি সেখান থেকেও একটা কমিশন পায়। শুধুমাত্র গাড়ি বলে নয়, মানে গাড়ি মানে আমি বলতে চাইছি কার এবং বাইক নয়। ধরুন কারোর ট্রাক আছে। আপনি আপনার ট্রাক বেচতে চান বা আপনার ট্রাক্টর আছে বা ধরুন আপনার কিছু কনস্ট্রাকশন এর যন্ত্রপাতি আছে, সেইগুলো আপনি বেচতে চান। তো সেইগুলো কিন্তু আপনি এখানে এসে অকশনে পার্টিসিপেট করতে পারেন এবং আপনার প্রোডাক্ট কিন্তু আপনি বেচতে পারবেন। এই মানে এদের প্ল্যাটফর্ম এর মাধ্যমে। এবং যখনই আপনি বেচবেন আপনাকে কিন্তু একটা ফিস দিতে হবে। এবং যে বায়ার যে কিনবে তাকেও একটা ফিস দিতে হবে। তো এই হচ্ছে কোম্পানির ৩ টে সেগমেন্ট। এবং আমি যদি দেখি ৩ টে সেগমেন্টের পারফরম্যান্সই কিন্তু এই মুহূর্তে, মানে এক কথায় বলতে গেলে অসাধারণ, ফাটাফাটি। তো যদি আমরা ফিনান্সিয়াল পারফরম্যান্স এর ব্যাপারে চলে আসি, তো ওভারঅল যদি আপনি দেখেন তাদের রেভিনিউ গ্রোথ এসেছে কিন্তু 19% এই কোয়ার্টারে, মানে এই যে লাস্ট বছরের মার্চ কোয়ার্টার থেকে, মানে ইয়ার অন ইয়ার তাদের গ্রোথ এসেছে 19%। কিন্তু তাদের যদি আপনি প্রফিটের গ্রোথ দেখেন, মানে অপারেটিং প্রফিট 57% গ্রোথ এসেছে এবং কোম্পানি কিন্তু মার্জিন বেড়েছে। এবার যদি আমি মানে পার্টিকুলার যদি দেখি যে রেভিনিউ গ্রোথটা তাদের কোন কোন সেগমেন্ট থেকে এসেছে, তো প্রথমেই যদি আমি চলে আসি যে কার ওয়ালে বাইক ওয়ালে, এটাকে তারা বলছে কনজিউমার গ্রুপ, মানে এই বিজনেসটা কে তারা কনজিউমার গ্রুপ নামে ডিনোট করছে। তো সেই সেগমেন্টে তাদের গ্রোথ এসছে 30%, মানে রেভিনিউ গ্রোথ এসছে 30% এবং তাদের প্রফিটের গ্রোথ এসছে 50%। মানে একটা জিনিস খেয়াল করেছেন যে তাদের যে রেভিনিউ গ্রোথ তার থেকে কিন্তু প্রফিটের গ্রোথ কিন্তু অনেক বেশি। মানে কোম্পানি কিন্তু অপারেটিং লেভারেজ কিন্তু পাচ্ছে। কেন? তার কারণটা হচ্ছে এটাই হচ্ছে, মানে কি বলবো, এই প্ল্যাটফর্ম বিজনেসের সবথেকে বড় অপরচুনিটি হচ্ছে এটাই। যে প্ল্যাটফর্ম যতক্ষণ অব্দি তৈরি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু খরচা আছে। মানে কোম্পানি যতক্ষণ অব্দি প্ল্যাটফর্ম তৈরি না করছে ততক্ষণ অব্দি কোম্পানির খরচা আছে। কিন্তু একবার যদি প্ল্যাটফর্ম সে তৈরি করে ফেলে এবং প্ল্যাটফর্ম যদি দাঁড়িয়ে যায়, তাহলে কি হয়? আল্টিমেটলি কোম্পানির রেভিনিউ বাড়তে থাকে। মানে কোম্পানির বিক্রি বাড়তে থাকে কিন্তু কোম্পানির খরচ কিন্তু সেই অনুপাতে বাড়ে না। কারণ প্ল্যাটফর্ম রেডি আছে। মানুষ এইবার সেই প্ল্যাটফর্মে কিন্তু আসছে। তো সুতরাং প্ল্যাটফর্ম একবার রেডি হয়ে গেলে আর নতুন করে কিন্তু সেভাবে খরচা থাকে না। মানে এই সেগমেন্টে কোম্পানি ফিক্স কস্ট মানে কিন্তু খুব কম থাকে। যার ফলে কি হয়, রেভিনিউ যদি বেড়ে যায় তাহলে কিন্তু কোম্পানির প্রফিট বেড়ে যায়। শুধু এই প্ল্যাটফর্ম বিজনেস না, আপনি যেকোনো প্ল্যাটফর্ম বিজনেস দেখে নিন। আপনি জোম্যাটো দেখুন, তারা প্ল্যাটফর্ম বিজনেস। তো সুতরাং জোম্যাটোর মতো বিজনেস যখনই প্ল্যাটফর্ম রেডি হয়ে যাবে, একবার যদি তাদের রেভিনিউ, মানে প্ল্যাটফর্ম রেডি হয়ে যাওয়ার পরে কি হবে, যখন রেভিনিউ বাড়বে তখন তার সঙ্গে তার থেকে কিন্তু তাদের প্রফিটের গ্রোথ বেশি হবে। যেকোনো প্ল্যাটফর্ম যদি সাকসেসফুলি কিন্তু তারা প্ল্যাটফর্ম একবার যদি তৈরি করে নেয় এবং সেই প্ল্যাটফর্মে কিন্তু ইনক্রিমেন্টালি কাস্টমার কিন্তু আসতেই থাকে। তো এইটা হচ্ছে কিন্তু মেন জায়গা, এটা কিন্তু বুঝতে হবে। তো এটা গেল। দ্বিতীয় যেটা যদি আমি দেখি, আচ্ছা এই বিষয়ে আরেকটা কথা বলি, এদের যে এই যে সেগমেন্টটা আছে, তো 70% রেভিনিউ কিন্তু আসে কিন্তু তাদের যারা ম্যানুফ্যাকচারার তাদের থেকে। মানে গাড়ি যারা মানে ধরুন ম্যানুফ্যাকচার করে তাদের থেকে কিন্তু এই সেগমেন্টে 70% কিন্তু তাদের রেভিনিউ আসে আর বাকি 30% আসে হচ্ছে ডিলারের থেকে। মানে এই প্ল্যাটফর্মে যেরকম যারা ম্যানুফ্যাকচার করে তারাও জিনিস বেচে, মানে তারাও তাদের গাড়ির অ্যাড দেয়। আবার ধরুন গাড়ির যে ডিলার, মানে ম্যানুফ্যাকচারার না, মানে গাড়ির ডিলার মানে দোকানদার, তারাও নিজেদের কিন্তু মানে শোরুমে যে প্রোডাক্ট আছে তারাও কিন্তু অনেক সময় অ্যাড দেয়।
মানে সেটার মানে সেল করবার জন্য, সেটার অ্যাডভার্টাইজমেন্ট দেওয়ার জন্য। তো দুটো সেগমেন্ট থেকে রেভিনিউ আসে। 70% আসছে ম্যানুফ্যাকচার থেকে, বাকি 30% আসছে কিন্তু ডিলারের থেকে। এবং এই সেগমেন্টের গ্রোথের সবথেকে বড় কারণ হচ্ছে যে আমরা জানি যে জিএসটি রিডাকশন হয়েছে না, গাড়িতে কিন্তু জিএসটি কমিয়ে দেওয়া হয়েছে। টু হুইলার গাড়িতে যেটা দেখবেন 350 সিসির নিচে যে সমস্ত বাইক আছে সেখানে 28 থেকে জিএসটি কমে হয়ে গেছে 18%। এবার আমরা দেখতে পাচ্ছি যে মানে এন্ট্রি লেভেলে যে সমস্ত ফোর হুইলার গাড়ি সেখানেও জিএসটি কমে গেছে। সুতরাং এই যে জিএসটির যে কমে যাওয়া, তার জন্য কিন্তু তাদের এই সেগমেন্টে কিন্তু হিউজ গ্রোথ এসছে। এবার আমি যদি চলে যাই তাদের ওই যে শ্রীরাম অটোমোবাইল বিজনেস যেটা বলছিলাম, সেখানেও কিন্তু রেভিনিউ গ্রোথ হচ্ছে 22% এবং কোম্পানির প্রফিট গ্রোথ হচ্ছে 66%। তো অবভিয়াসলি আমি আগেই বললাম না, এটা একটা প্ল্যাটফর্ম বিজনেস। তো প্ল্যাটফর্ম বিজনেসে রেভিনিউ যা বাড়বে, একবার প্ল্যাটফর্ম দাঁড়িয়ে গেলে প্রফিট তার থেকে বেশি বাড়বে। তো আপনি যদি দেখেন এই মানে পার্টিকুলার কোয়ার্টারে 17 লাখ ভেহিকেল কিন্তু এই টোটাল তারা অপশন করেছে। 17 লাখ ভেহিকেল কিন্তু এই প্ল্যাটফর্মের মাধ্যমে তারা অপশন করেছে, ডিজিটাল এবং ফিজিক্যাল স্টোর মিলিয়ে। মানে ডিজিটাল মানে তাদের ওয়েবসাইট এবং তাদের ফিজিক্যাল স্টোর মিলিয়ে 17 লাখ কিন্তু ভেহিকেলের অপশন হয়েছে। এবং এই অপশনের মধ্যে কিন্তু 3 লাখ গাড়ি, মানে 3 লাখ কিন্তু মানে ভেহিকেল কিন্তু সোল্ড হয়েছে। মানে 17 লাখের অপশন হয়েছে, 3 লাখ মানে সেল হয়েছে। তো এর জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই সেগমেন্ট ভালো করেছে। এবার যদি আপনি ওএলএক্স এর চলে আসেন, ওএলএক্স এর গ্রোথ এসেছে রেভিনিউ গ্রোথ 22%। যখন ওএলএক্স এর আপনার আইপিও এসেছিল সেই সময় ওএলএক্স এর গ্রোথ অনেক কম ছিল, 10-12% এই রেঞ্জে ওএলএক্স গ্রোথ করতো। তো সেখান থেকে কিন্তু পুরো বিজনেসটাই কিন্তু এটা ট্রান্সফরমেশন করেছে। এমন নয় যে ওএলএক্স এ প্রচুর নতুন ক্লায়েন্ট এসছে, কিন্তু কোম্পানি যেটা সাকসেসফুলি করেছে এক্সিস্টিং যে ক্লায়েন্ট বেসটা আছে সেটাকেই মানিটাইজেশন করেছে। মানে এই যে মানিটাইজেশন করা, যার জন্য কিন্তু ওএলএক্স এর ব্যবসা কিন্তু 360 ডিগ্রি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার যদি আমরা মোটামুটি আরো বেশ কিছু জিনিস যেগুলো কন কলে ডিসকাশন হয়েছে সেগুলো যদি আপনাদের সামনে তুলে ধরি, সেটা হচ্ছে কোম্পানি কিন্তু এআই এর ইমপ্লিমেন্টেশন করছে হিউজ ভাবে। আজকে ধরুন মানে আজকে ধরুন কোনো ডিলার আছে, সে ধরুন তার গাড়ির মানে বলে না, সে ধরুন মানে আমি ডিলার, আমি চাইছি আমি মানে আমার গাড়ি বেচতে চাইছি। তো আমি চাইছি যে মানে আমি যে ধরনের গাড়ি বেচতে চাইছি তার জন্য ভালো বায়ার চাই। তো সেই জন্য আমি কি করব, মানে আমি আমার নিজের গাড়ির ধরুন একটা ছবি তুললাম, ছবি তুলে আমি কার্ট্রেডের যে প্ল্যাটফর্ম আছে সেই প্ল্যাটফর্মে আপলোড করে দিলাম। কার্ট্রেড কি করবে, এআই কে কাজে লাগিয়ে আমার জন্য কিন্তু বায়ার খুঁজে দেবে এবং এর জন্য আমাকে চার্জ দেবে। সুতরাং এই যে ম্যাচ মেকিং, মানে এআই এজেন্ট ম্যাচ মেকিং এর কাজ করছে। তারপরে ধরুন আপনি একজন বায়ার, কিন্তু এখনো পর্যন্ত মাথায় রাখতে হবে এটা কিন্তু শুধুমাত্র ডিলারদের জন্য এই ফ্যাসিলিটি আছে। মানে আপনি চাইলে কিন্তু এই ফ্যাসিলিটি, মানে আমি যদি ইন্ডিভিজুয়াল কার সেলার হই, তো এখনো আমাদের মতো যারা নিজেদের পুরোনো গাড়ি বেচতে চাইছি তাদের জন্য এই ফিচার আসেনি, আগামী দিনে চলে আসবে। দ্বিতীয় হচ্ছে ধরুন আপনি মানে কোনো গাড়ি মানে কেনার আগে সেই সমস্ত গাড়ি বিভিন্ন অঞ্চলে মানে বিভিন্ন ধরুন একই গাড়ি বিভিন্ন লোক তো সেল করে, বিভিন্ন রকম লোক অ্যাড দিয়েছে না একই গাড়ি সেল করার। তো বিভিন্ন ধরনের ডিলারের কাছে কি কি প্রাইস চলছে সেটাকে আপনি কিন্তু এখানে চেক করতে পারেন, সেটাতে আপনাকে পুরো এআই হেল্প করবে। ধরুন বায়ার এবং সেলার, মানে ধরুন যে গাড়ি কিনছে এবং যে গাড়ি বেচছে, তারা ধরুন তাদের মধ্যে পুরো নেগোসিয়েশনে হেল্প করছে কিন্তু এআই। মানে এআই অ্যাজ এ নেগোসিয়েশন এজেন্ট হিসাবে কাজ করছে। প্লাস এআই কিন্তু পুরো গাড়ির কন্ডিশন চেক করে দিচ্ছে। আমি গাড়ি কিনতে চাই, আমি জানতে চাই গাড়ি ভাই ঠিকঠাক আছে কিনা, গাড়ির সমস্ত পার্ট চলছে কিনা, গাড়ির কাগজপত্র ঠিক আছে কিনা, পুরো ব্যাপারটাতে এআই হেল্প করছে। মানে কোম্পানি কিন্তু এআই এর পিছনে, টেকনোলজির পিছনে কিন্তু হিউজ ইনভেস্টমেন্ট করছে। তো এটা গেল একটা জিনিস। এবং এখানে একটা কোশ্চেন যেটা ম্যানেজমেন্টকে আস্ক করেছিল মানে অ্যানালিস্টরা, সেটা হচ্ছে যে কেন ধরুন আপনি একজন বায়ার, আপনি গাড়ির ফিচার চেক করবেন, তো আপনি কার ট্রেডের প্ল্যাটফর্মে গিয়ে কেন গাড়ির ফিচার চেক করবেন? আপনি তো গুগলে গিয়ে মানে ইন্টারনেট করতে পারেন, সার্চ করতে পারেন না গুগলে, যে অমুক একটা মডেলের গাড়ি কিনতে চাই, তো সুতরাং আমাকে মানে ওই গাড়ির ফিচার গুলো আমাকে দেখাও। তো গুগল তো আপনাকে দিয়ে দেবে। তো গুগলের তো এআই আছে, নিজস্ব এআই চ্যাটবট আছে না, জেমিনির মতো প্ল্যাটফর্ম আছে। এছাড়া ওপেন এআই যে সমস্ত প্ল্যাটফর্ম, চ্যাট জিপিটি বলুন, গ্রক বলুন, তারা তো রয়েছে। কিন্তু আলটিমেটলি সেখানে আপনি এত ডিটেল ফিচার পাবেন না। যেটা আপনি কার ট্রেডের প্ল্যাটফর্মে গিয়ে দেখবেন, কোনো গাড়িকে যখন কম্পারিজন করবেন, পুরো আপনি যে ডিটেল ফিচার এআই অ্যানালিটিক্স পাবেন সেটা কিন্তু ওপেন এআই তে আপনি পাবেন না। তো এই কারণে কিন্তু এটা কিন্তু কোম্পানির জন্য কিন্তু খুব একটা থ্রেট নয়। মানে কোম্পানির কিন্তু মানে মানে গুগলে যে কাস্টমার সার্চ করবে সেখান থেকে কিন্তু সেই বেনিফিট পাবে না যেটা এদের প্ল্যাটফর্মে পাবে। তো এইটা হচ্ছে ব্যাপার। তো ওভারঅল কোম্পানি কিন্তু যদি আমরা গাইডেন্স দেখি, ম্যানেজমেন্টের আউটলুক দেখি, কোম্পানির ম্যানেজমেন্ট কিন্তু আগামী 2-3 বছরের জন্য কিন্তু মানে বিজনেস নিয়ে তারা কিন্তু মানে খুব বুলিশ, মানে তারা কিন্তু খুব পজিটিভ আউটলুক শেয়ার করেছে। কারণ হচ্ছে এই যে জিএসটি যে রিফর্ম হয়েছে গাড়িতে, বিশেষ করে যে গাড়ির দাম কমে গেছে টু হুইলার ফোর হুইলার সেগমেন্টে, এর জন্য কিন্তু গাড়ির ডিমান্ড আগামী 2-3 বছর থাকবে। মানে 2-3 বছর ঠিক থাকবে বলে কিন্তু কোম্পানির ম্যানেজমেন্ট মনে করছে। এবং তার জন্যই কোম্পানির ম্যানেজমেন্ট গাইডেন্স দিয়েছে যে তারা কিন্তু
4-5 বছরের মধ্যে মানে নেক্সট 4-5 বছরের মধ্যে হাজার কোটি টাকা কিন্তু তারা প্রফিট করবে। তো এই মুহূর্তে যদি আপনি তাদের প্রফিট দেখেন, মোটামুটি ভুল যদি আমি না হই 250 কোটি টাকার কাছাকাছি। তো সেখান থেকে যদি হাজার কোটি টাকা প্রফিটে তারা চলে যায় 4-5 বছরের মধ্যে প্রায় 40% কিন্তু তাদের প্রফিটে গ্রোথ আসবে। এবং 40% প্রফিটে গ্রোথ মানে কিন্তু হিউজ গ্রোথ। এবং সেটার রেসপেক্টে যদি আমি কিন্তু তাদের ভ্যালুয়েশন দেখি যে এই মুহূর্তে কোম্পানিটা সস্তা নাকি মানে কোম্পানিটা এক্সপেন্সিভ, তাহলে দেখবো যে আগামী 4-5 বছর যদি আপনার ইনভেস্টমেন্ট হরাইজন থাকে, তাহলে কিন্তু কোম্পানির কিন্তু ফরওয়ার্ড পে যদি আমি দেখি, তাহলে কিন্তু কোম্পানি কিন্তু ডার্ট চিপ। মানে এখনো কিন্তু কোম্পানি কিন্তু তার প্রফিটের যে গাইডেন্স দিয়েছে সেই হিসাবে কিন্তু কোম্পানি সস্তা। কিন্তু এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে। বিষয়টা হচ্ছে এই কোম্পানির পারফরম্যান্স কিন্তু পুরোপুরি ডিপেন্ড করছে কিন্তু অটো সাইকেলের উপর। অটোমোবাইল সেগমেন্ট যত ভালো হবে কোম্পানি তত চলবে। মানে গাড়ির যত ডিমান্ড থাকবে কোম্পানি কিন্তু তত চলবে। কারণ এখানে কিন্তু মাথায় রাখতে হবে পুরো কিন্তু সাইক্লিক্যাল সেগমেন্ট। আমরা সব মানে অটোমোবাইল যে ব্যবসাটা পুরো সাইক্লিক্যাল ব্যবসা। আপনারা কিন্তু সবাই জানেন যে গাড়ি যে মানে অটোমোবাইলের ডিমান্ড একটা নির্দিষ্ট সময়ে বাড়ে। কিছুদিন আবার সেই ডিমান্ড থাকে, তারপরে কিন্তু আবার ডিমান্ড চলে যায়। আবার দেখবেন একটা ভাটা চলে আসে। তারপরে দেখবেন আবার ২-৩ বছর পরে কিন্তু আবার অটোমোবাইলে একটা জোয়ার আসে। তার মানে কিন্তু এই অটোমোবাইল সেগমেন্ট বা অটোমোবাইল যে সেক্টর না, এটা কিন্তু কোনো স্ট্রাকচারাল সেক্টর নয়। সুতরাং এটা সিক্লিক্যাল সেক্টর। তো সুতরাং যদি সাইকেল যদি এগেইনস্ট এ চলে যায়, মানে আল্টিমেটলি যদি মানে অটোমোবাইল সাইকেল যদি মানে মানে কি বলবো পজিটিভ যদি ট্রেন্ড না চলে, তাহলে কিন্তু এই কোম্পানির পারফরম্যান্স এ কিন্তু প্রচন্ড নেগেটিভ ইফেক্ট দেখা যাবে। সুতরাং এই ধরনের কোম্পানিতে ইনভেস্ট করবার সময় কিন্তু আপনার সঠিক সাইকেলে এন্ট্রি এবং এক্সিট হওয়া প্রয়োজন। মানে সাইকেলের একদম নিচে আপনি পজিশন যদি নিতে পারেন, মানে সঠিক একদম সাইকেলের অনুযায়ী যখন একদম সাইকেল খারাপ চলছে সেখান থেকে ধীরে, ধীরে ধরুন সাইকেল চেঞ্জ হতে শুরু করছে উপরের দিকে। সেই সময় হচ্ছে যদি আপনি পজিশন নিতে পারেন এবং একদম যদি মানে সঠিক ভ্যালুয়েশন এ বেচতে পারেন, আপনি অবশ্যই এখান থেকে ইনকাম করতে পারেন। তো এটা হচ্ছে আমার ওভারঅল অ্যানালিসিস এই কোম্পানি সম্পর্কে। তো যদি আপনি মানে এই মানে ভিডিওটা আপনার ভালো লেগে থাকে, তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আরেকটা জিনিস আপনাকে বলতে চাইছি, মানে ধরুন আপনার পুরোপুরি অটোমোবাইল সেগমেন্ট মানে পুরো অটোমোবাইল সেক্টর সম্পর্কে ধরুন আপনি অনেক কিছু জানতে চান, ডিটেইলস ভিডিও চান। তো সেরকম যদি ভিডিও আপনি চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। তাহলে কিন্তু আমার সেই ধরনের ভিডিও আনতে সুবিধা হবে। তো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ভালো থাকবেন।